দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে অনুষ্ঠানের শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি বাংলাদেশি কমিউনিটির বিশেষ করে প্রবীণ সদস্য যারা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হোম কেয়ার সার্ভিসটা একেবারে যারা অসুস্থ অবস্থায় আছেন কিংবা যাদের বয়স হয়ে গিয়েছে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই বিষয়টি যেহেতু বর্তমান সময়ে নিউ ইয়র্ক স্টেটে কিছু নিয়ম নীতি পাল্টেছে এবং নানা উত্থান পতনের মধ্য দিয়ে এই হোম কেয়ার সেক্টরটি যাচ্ছে। কারণ সিডিপ্যাপ থেকে শুরু করে লেক্সা রূপান্তর এবং সবগুলো হোম কেয়ার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত করা নিউ ইয়র্ক স্টেটের নতুন যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ফলে এই সেক্টরটিতে অনেকেই চাকরি হারিয়েছেন, অনেকে হোম কেয়ার হারিয়েছেন। এর প্রেক্ষিতেই আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এনওআই হোম কেয়ার সার্ভিসেসের চেয়ারম্যান এবং একই সাথে বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি মোহাম্মদ আজিজকে। মোহাম্মদ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। এবং একই সঙ্গে দর্শক আপনারা যারা দেখছেন, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে টেলিভিশনের স্ক্রিনে। আমরা যে নাম্বারটি দেখাচ্ছি, এ নাম্বারে টেলিফোন করে আপনি হোম কেয়ার বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। একই সঙ্গে আমাদের TVN24 এর ফেসবুক পেজে কমেন্টসে আপনি এই প্রশ্ন করতে পারবেন, যেটি আমরা চেষ্টা করব আমাদের অতিথির কাছ থেকে আপনাকে উত্তর খুঁজে দেওয়ার। মতো আজ শুরুতে যে বিষয়টি আমরা বলছিলাম, হোম কেয়ার সেক্টর 2026 সালে এসে আমরা দেখলাম খুব একটা উত্থান পতনের মধ্যে দিয়ে গেল। বিশেষ করে কিছু স্টেটের নিয়ম পরিবর্তনের কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। সেই জায়গায় এনওআই হোম কেয়ার সার্ভিসেস আপনারা কি কি ধরনের সেবা দিচ্ছেন? দেখুন, এনওআই হোম কেয়ারের আগে আমার ছিল ইউ ড্রিম হোম কেয়ার, যেটা ছিল সিটিপ্যাপ। তো সিটিপ্যাপটা এখন একটা আমব্রেলার নিচে নিয়ে গেছেন গভর্নর, যেটা পিপিএল। তো পিপিএলটা যখন বন্ধ হয়ে যায়, তখন আমি এনওআই হোম কেয়ার, এটা লেক্সা পিসিএস সার্ভিস, এই প্রতিষ্ঠানটা আমি কিনে নিই। এই অর্গানাইজেশনটা আমি কিনে নিয়ে তারপরে আমার কমিউনিটির কে সেবা দেওয়ার জন্য আমি এই বিজনেসে জড়িত হই। আমার অরিজিনাল বিজনেস হোম কেয়ার নয়, আমার বিজনেস হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস। আই এম লার্জেস্ট মাইনরিটি কন্ট্রাক্টর ইন নিউ ইয়র্ক সিটি। আমি হাজার হাজার ইউনিট বানিয়েছি, লো ইনকাম, অ্যাফোর্ডেবল হাউজিং, ইউনিভার্সিটি এবং অনেক হসপিটালও আমি বানিয়েছি। তারপরে যেহেতু আমি কমিউনিটির সাথে জড়িত আজকে বহু বছর যাবৎ, তারপরে আমি চিন্তা করলাম যে একটা হোম কেয়ার নেওয়া যেতে পারে আমার কমিউনিটিকে সুযোগ সুবিধা এবং ভালো সার্ভিস দেওয়ার জন্য। তারপরে আমি এই হোম কেয়ারের বিজনেসে জড়িত হই। তো এখন যেটা হচ্ছে সেটা পিসিএস সার্ভিস আমরা দিয়ে থাকি। এটা যারা বৃদ্ধ আমাদের বাংলাদেশি এবং অন্যান্য কমিউনিটির লোকজন আছেন, এই সার্ভিসটা নিতে হলে একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়, একটু প্রশিক্ষণ নিতে হয়। তাই সেটা আমরা দিয়ে থাকি। আমার নিজস্ব কোনো প্রশিক্ষণ স্কুল নেই, যারা লাইসেন্সধারী প্রশিক্ষণ স্কুল আছে যাদের, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে ওই কেয়ার গিভারকে ট্রেনিং দেওয়া হয়, যোগাযোগ করে দিই। তারা ওখানে তখন ট্রেনিং দিয়ে পিসিএস সার্টিফিকেটটা নিয়ে আসে, তারপর আমরা সার্ভিসটা। সো দুটো বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে। আপনার ইউ টিম থেকে আপনি সিডিপ্যাপটা পরিচালনা করতেন, এখন লেক্সাটা পরিচালনা করছেন। জি, আমাদের কমিউনিটিতে একটা কমন ট্রেন্ড হলো যে যিনি হোম কেয়ার নেন তিনি হয়তো তার ছেলে মেয়ে, ছেলের বউ, অর্থাৎ একেবারে নিকট আত্মীয়কে এটি দিয়ে থাকেন সেবার জন্য। এখন যখন লেক্সা পরিচালনা করছেন, সেখানে এসে তারা কি ধরনের সমস্যা ফেস করছেন বলে আপনার কাছে মনে হয়? তারা সমস্যা ফেস করছেন। দেখেন, যাদের কেয়ার গিভার নিজের ছেলেমেয়েরা বাপ মাকে দেখাশোনা করেন, তারা পিপিএল এ চলে গেছেন, তারা পিপিএল এর মাধ্যমে আসছেন। আর আমাদের যে সার্ভিসটা, এটা নিজের ছেলে মেয়ে বাপ মাকে দেখাশোনা করতে পারবে না। তাই এখন আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি সেটা হলো
নিজের সন্তানে নিজের বাপ মাকে দেখতে পারবে না। আর যারা এই সুযোগটা খোঁজেন নিজের বাবা মাকে দেখার জন্য, দেখাশোনা করবে, বাবা মার কেয়ার গিভার হবেন, আমার সাজেশন থাকবে তাদেরকে এতটুকু বলবো যে তারা পিপিএল এ চলে যান, এবং তারা অলরেডি পিপিএল এ চলেও গেছে। ওকে, সো যারা পরিবারের সদস্যদের মাধ্যমে সেবা নিতে চান তারা পিপিএল এ যাচ্ছেন। যারা মনে করেন একেবারে পেশাদার প্রশিক্ষণ প্রাপ্ত, যেটা আপনি বলছিলেন যে সেই পিসিএ গুলো তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়, কিন্তু অনেক সময় যারা পিপিএল এ আছেন কিংবা সিডিপিএফ আছেন তাদের কিন্তু ওই পরিমাণ ট্রেনিং নিয়ে তারা সেবাটা দিচ্ছেন না। সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি যদি নিরপেক্ষভাবে বিবেচনা করেন, যেহেতু দুটোই পরিচালনা করার অভিজ্ঞতা আপনার আছে, সিডিপিএফও করেছেন, লেক্সও করছেন, কোনটিতে বেটার সার্ভিস পাচ্ছে? দেখুন, পিপিএল এ কি, যেমন আমরা বাঙালি, আমাদের কাস্টমার, আমাদের ক্লায়েন্ট মনে করেন 90% বাংলাদেশি। তা আমাদের সার্ভিসটা এতটুকু সুযোগ সুবিধা পায় পিপিএল থেকে, পিপিএল এর থেকে ভালো একটু সার্ভিস পাচ্ছে। এই ক্ষেত্রে যখন তার ইন্স্যুরেন্সটা, মেডিকেলটা এক্সপায়ার হয়ে যাবে, আমরা 3 মাস আগে তাদেরকে কল করে জানাই যে দেখেন এত তারিখে আপনার মেডিকেল এক্সপায়ার হয়ে যাবে, আপনার বাসায় একটা চিঠি যাবে, আপনি যদি বুঝতে কোনো অসুবিধা হয় যে চিঠিটা নিয়ে আমাদের অফিসে আসবেন, এটা আপনাকে আমরা সহযোগিতা করব। যেটা পিপিএল এর মাধ্যমে ওনারা পাচ্ছেন না। আর পিপিএল এর থেকে আমাদের কাছে পার আওয়ারে $2 করে বেশি পাচ্ছেন কেয়ার গিভারে। মানে লেক্সাতে $2 করে কেয়ার গিভাররা বেশি পাচ্ছেন। আরেকটা কথা আপনাকে আমি বলে নাই, আই এম সরি, আমি সানগ্লাস পরতে হচ্ছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে উনি সানগ্লাস পরে আছে। আমার চোখে ভাই অপারেশন, দোনোটা চোখে অপারেশন হয়েছে, যার জন্য লাইটের দিকে তাকালে আমার চোখ দিয়ে প্রচুর পানি পড়ে আর একটু দেখতে অসুবিধা হয়, এজন্য আমি সানগ্লাস পরে আছি। আমরা একটা বাড়তি ধন্যবাদ দিচ্ছি যে আপনি শারীরিক এই অসুস্থতা নিয়েও দর্শকদের সুবিধার্থে, বাংলাদেশি কমিউনিটির সুবিধার্থে এই তথ্যগুলো দেওয়ার জন্য আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। এবং এমন একটা দিন আমরা কথা বলছি 1 জুলাই আজকে, যেখানে এই স্টেটের এখন ফেডারেল নিয়ম অনুযায়ী এসেনশিয়াল প্ল্যানের আয়ের সীমাটা কমে গিয়েছে, আজকে থেকে এটি কার্যকর হচ্ছে। এই ক্ষেত্রে অনেকেই বলা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হারাচ্ছেন, কিংবা অনেকে হোম কেয়ারের ক্ষেত্রে কি এটি কোনো প্রভাব ফেলছে? এখনো পড়েনি, তবে আমার মনে হচ্ছে ভবিষ্যতে কিছুটা পরিবর্তন আসবে। হোম কেয়ারটা এখানে এই অবস্থায় আছে, স্টেট ওদের একটা বাজেট আছে, সে বাজেটটা গিয়ে অনেক স্টেট লস করতেছেন। তো আমি এরকমও শুনতেছি, আমাদেরকে এখন তৈরি কোনো নোটিফিকেশন পাঠাননি স্টেট, যে ওনারা নাকি এমএলটিসি করে বন্ধ করে দিয়ে ডাইরেক্ট স্টেট ইন্স্যুরেন্সের মাধ্যমে যেতে হবে। এগুলো শোনা কথা, আমি এখনো শিওর না। তো এখন আমাদের এর কোনো পরিবর্তন আসেনি, আমাদেরকে জানানো হয়নি। তো আমার ধারণা ভবিষ্যতে হয়তো কিছুটা পরিবর্তন আসবে, আসলে তখন এটা আমরা জানিয়ে দেব আমাদের কমিউনিটির ভাই বোনদেরকে। আমরা যেটা জানি যে পিসিএ যারা কেয়ার গিভার, তাদের সংকট, কর্মী সংকট তৈরি হয়েছে, এবং এখন পর্যন্ত আমাদের অর্থাৎ সিটিতে আমরা যেটি দেখছি যে তাদের পার ঘন্টা মজুরি 19.65, এবং স্টেটের অন্য অংশে অর্থাৎ লং আইল্যান্ড, নিউ ইয়র্ক সিটি, ওয়েস্টচেস্টার এইসবের বাইরে গিয়ে সেটি 18.65। এই মজুরিতে পিসিএ পর্যাপ্ত আপনারা পাচ্ছেন? লেক্সাস সার্ভিসের জন্য তো আপনাদেরকে বাইরে থেকে নিতে হচ্ছে এখন নতুন করে। সেই কর্মীদেরকে কি পাওয়া যাচ্ছে, নাকি এটি ইনকামটা আর একটু বাড়ানো দরকার বলে আপনার কাছে মনে হয়? না, বর্তমানে যেটা পাচ্ছে ওনারা পার আওয়ার 22 টাকা 19 পয়সা করে পাচ্ছে। ওকে, তো 22 টাকা 19 করে পয়সা করে পাচ্ছে। তো এটা যদি স্টেট এই রেটটা বাড়ায়, তো আমাদেরকেও বাড়াবে, আমরাও কেয়ার গিভারকে ওই রেটটা বাড়িয়ে দেব। রাইট। আপাতত যেটা আছে এই 2026-এর জানুয়ারির 1 তারিখ থেকে এটা 22-19 করা হয়েছে। এর গত বছর ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এটা ছিল 2164 করে।
সো সংকট আছে কিনা, মানে আপনারা পিসিএ পর্যাপ্ত পাচ্ছেন নাকি আপনাদেরকে এইখানে একটি স্ট্রাগল করতে হচ্ছে পাওয়ার জন্য? না, আমাদের স্ট্রাগল করতে হচ্ছে না। যদি কারো যদি কেয়ার গিভার না থাকে, যদি আমাদেরকে বলেন, আমাদের পর্যাপ্ত কেয়ার গিভার আছে, আমরা প্রোভাইড করতে পারি। ওকে, অন্তত আমার কাছে, আমার কোম্পানিতে আছে, আমার এনওয়াই হোম কেয়ারে পর্যাপ্ত আছে। ওকে, এটি দর্শকরা আশ্বস্ত হলেন যারা শুনছেন। একেবারে বেসিক যে কোশ্চেনটা এখন আপনার কাছে করতে চাই সেটা হলো, আপনার প্রতিষ্ঠানে এনওয়াই হোম কেয়ার সার্ভিসেসে কেউ যদি লেকচার সার্ভিস নিতে হয়, তাহলে তাকে কোন কোন ডকুমেন্টস এবং কোন কোন ক্রাইটেরিয়া তিনি সেবাটা পাবেন? এটা দেখুন, সেবাটা এটা আমার হাতে না। রাইট। যদি কেউ নতুন হোম কেয়ার নিতে চান, তখন আমরা এমএলটিসির কাছে তার মেডিকেয়ারটা পাঠাইলে তখন তারা এটা অ্যাসেসমেন্ট করে। ইন্স্যুরেন্স কোম্পানি দুইটা অ্যাসেসমেন্ট করে, ফার্স্ট অ্যাসেসমেন্ট এবং সেকেন্ড অ্যাসেসমেন্ট, এবং থার্ড অ্যাসেসমেন্টটা ওই দুই অ্যাসেসমেন্টের উপরে নির্ভর করে নিউ ইয়র্ক স্টেট নার্সে থার্ড অ্যাসেসমেন্টটা করে তার আওয়ারটা নির্ধারণ করে সে কত ঘন্টা পেতে পারে। আর যদি সে এলিজিবল না হয়, তখন তারে ডিনাই করে দেয় নিউ ইয়র্ক স্টেট, যে না, তোমাকে হোম কেয়ার দেওয়া হবে না। এখন কি হোম কেয়ার দেওয়ার ক্ষেত্রে ডিনাইয়ের রেশিওটা বেড়ে গেছে না আগের মতোই আছে? রেশিওটা বাড়ে নাই, আগের মতনই আছে, কিন্তু আওয়ারটা একটু কমে গেছে। দেয়া হচ্ছে কিন্তু আওয়ারটা কম দেওয়া হচ্ছে। আওয়ারটা কম দেওয়া হচ্ছে। কোন কোন বিষয়গুলো বিবেচনা করে তারা আওয়ারটা ঠিক করে, কিংবা কতটুকু পাবেন আপনি, কোন কোন সেবা পাবেন সেগুলো ঠিক করে? সেগুলো ওই অ্যাসেসমেন্টের উপরে নির্ভর করে, সে কি কয়টা মেডিসিন নিচ্ছে, তার কি কি অসুবিধা আছে, সে একা কি শাওয়ার করতে পারেন, বাথরুমে যেতে পারেন না, তার অন্য কোনো প্রবলেম আছে, সেগুলোর উপরে নির্ভর করে নার্স, যে এমএলটিসি নার্স যে তাকে অ্যাসেসমেন্ট করে, সেটার উপরে নির্ভর করে নিউ ইয়র্ক স্টেট আওয়ারটা নির্ধারণ করে। এখানে আমাদের কোনো হাত নেই। কোনো হোম কেয়ার আমার মতো অন্য অন্য যারা আছেন প্রতিষ্ঠান, আমাদের কারো কোনো এটা হাত নাই। যদি আমি বলি যে না, আমার প্রতিষ্ঠানে আসেন, আপনাকে আমি বেশি আওয়ার নিয়ে দেব, এটা কমপ্লিটলি একটা মিথ্যার আশ্রয় নেওয়া হবে। এই মিথ্যা রাষ্ট্রের জায়গায় আপনার কাছে হোম কেয়ার বিষয়ে শেষ প্রশ্ন করি, সেটি হলো, আমাদের অনেকগুলো হোম কেয়ার এজেন্সিকে আমরা দেখেছি যারা হয়তো শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি, এবং একই সাথে অনেক যারা কেয়ার গিভার ছিলেন তাদের ক্ষেত্রে যেটি হয়েছে যে অনেকে একই সময় অন্য জায়গায় কাজ করতেন কিন্তু আওয়াজ দেখিয়েছেন এখানে। এটি নিয়ে আমরা জানি ট্রাম্প প্রশাসন অনেক রকম কড়াকড়ি করছেন, এখন বিভিন্ন নিয়ম নীতিতেই কড়াকড়ি করছেন। যারা এই ধরনের অসততার মধ্য দিয়ে যান, অর্থাৎ সেবা নেয়া এবং দেয়া দুটো ক্ষেত্রে, তাদের জন্য সতর্কতা হিসেবে আপনি কি পরামর্শ দেবেন? আমি তাদেরকে বলবো, আমার প্রিয় ভাই বোনদেরকে, প্রবাসী বাংলাদেশিদেরকে আমি এতটুকুই বলবো যে দেখুন, যে সার্ভিসটা নিয়ে আপনি নিবেন, সততার সহিত নেন। আমেরিকা এরকম একটা দেশ যেখানে আজকে আপনি একটা ক্রাইম করলে 5 বছর পরে ধরা পড়বেন। আর আমি কাউকে কোনো ক্যাশ টাকা পয়সা দেই না যে আমার এখানে সার্ভিস নেন, আপনাকে আমি ক্যাশ পেমেন্ট করব, তা নয়। আমারটা সম্পূর্ণরূপে ট্যাক্স ডিডাক্টেবল করে, এবং এন্ড অফ দ্য ইয়ারে তাকে আমি W2 দিয়ে থাকি। যখন তো ট্যাক্স রিটার্নটা করতে যাবেন, অন্যখানে কাজ করছেন, আবার এখানেও হোম কেয়ারে কাজ করছেন, তো অটোমেটিকলি সে ধরা খেয়ে যাবে। কারণ আমাদের একটা টাইম শিট আছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই পেশেন্টটার কাজ করছেন। ওই টাইমে যদি সে আবার অন্যখানেও কাজ করে থাকেন, অটোমেটিকলি এটা আপনি ধরা পড়বেনই। তাই তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে সততার সহিত কাজটি করুন। ওকে, আমরা একেবারে কমিউনিটি পর্যায়ে কিছু বিষয় আপনার কাছে জানি। বাংলাদেশ সোসাইটির আপনি সাবেক 2 বারের প্রেসিডেন্ট ছিলেন, 3 বারের ট্রাস্টি ছিলেন। বাংলাদেশ সোসাইটির নির্বাচন সামনে এই সংগঠনটি যতটা কমিউনিটির অধিকার আদায়ে কাজ করা দরকার, সেই ক্ষেত্রে তারা কতটা সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারছে, এবং সামনে নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন কিংবা নির্বাচনটি সামনে আছে, এটি কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার কাছে মনে হয়? দেখুন, বাংলাদেশ সোসাইটি আমাদের প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন। অনেক আঞ্চলিক সংগঠন আছেন, এবং এই সংগঠনটি আজ হয়তো 50 বছর আগে এটার জন্ম হয়েছে। যারা এই সংগঠনটি করে গেছেন, অনেক একটা স্বপ্ন দেখেছেন
অনেকের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, অর্থ দিয়ে এই সংগঠনটি সংগঠিত করে গেছেন। তাদের একটা স্বপ্ন ছিল যে সংগঠনটা করলে হয়তো ভবিষ্যতে আমাদের বাংলাদেশ প্রবাসী বাংলাদেশি আরও আসবে, বাংলাদেশ থেকে তারা হয়তো কিছুটা সাহায্য সহযোগিতা পাবেন। তো গতকালকে মেম্বারশিপ জমা হলো, তাতে দেখলাম, আমি ফেসবুকে দেখেছি জি যথেষ্ট হট্টগোল হয়েছে, বিভিন্ন অরাজকতা। তা আমার একটা অনুরোধ থাকবে, দেখুন আমাদের কমিউনিটিকে আমরা দ্বিধা বিভক্ত না করে আর নিজেরা এসব অরাজকতার সৃষ্টি না করে কমিউনিটিকে আসুন আমরা ঐক্যবদ্ধ করি। অনেকে আছেন অর্থবান ব্যক্তি, টাকা পয়সা দিয়ে বিভিন্ন প্যানেলকে সহযোগিতা করে থাকেন, ঠিক আছে সেটা করুন, কিন্তু আমাদের নতুন প্রজন্মের স্বার্থে, আমাদের কমিউনিটির স্বার্থে আসুন আমরা একটা ঐক্যের সৃষ্টি করি। ওকে, ঐক্যের সৃষ্টি করে আমাদের কমিউনিটির স্বার্থে কিছু কাজ করি। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রেসিডেন্ট হওয়ার আগে বাংলাদেশ সোসাইটির কোনো কবরস্থান ছিল না। ওকে, আমি সর্বপ্রথম কবরস্থান ক্রয় করি। তাই আমাদের কেউর জানা ছিল না এরকম একটা ভয়াবহ মহামারী আসবে, কোভিড-19। দেখেন এখানে প্রায় 400-র মতো বাঙালি মারা গেছেন নিউ ইয়র্ক সিটিতে। বাংলাদেশ সোসাইটি বিনা অর্থে 400 কবর প্রোভাইড করেছেন, তাদের সমাধি ওখানে হয়েছে। যদি তখন এই কবরস্থানগুলি না থাকতো, দেখা যেত অনেকের গণকবর হয়ে গেছে। আজকে তো অন্তত সোসাইটির মাধ্যমে তাদের পরিবার পরিজনের কবর ওখানে হয়েছে। আজকে গিয়ে তো অন্তত দেখতে পারতেছে এটা আমার মার কবর, ভাইয়ের কবর, বা আমার আত্মীয় স্বজনের কবর। জি, এটা অনেক বড় একটা উদ্যোগ এবং সাধুবাদ পাওয়ার মতো একটা উদ্যোগ। আমি আপনার কাছে জানতে চাই, 50 বছর আপনি বলছিলেন যে এই বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠা হয়েছে এবং এটি একটি আমব্রেলা সংগঠন হিসেবে আপনি দাবি করছেন। 400 কবর একটা বিগ অ্যাচিভমেন্ট। এর বাইরে গিয়ে আমরা আপনার কাছে জানতে চাই যে এই 50 বছর কিংবা এই দীর্ঘ সময়ের পথ চলায় বাংলাদেশ সোসাইটির সবচেয়ে বড় অর্জনটা কি? কি করেছে তারা বাংলাদেশি কমিউনিটির জন্য সবচেয়ে বড়? দেখুন, এর আগে বাংলাদেশি যখন এটা প্রতিষ্ঠিত করে বাংলাদেশ সোসাইটি, তখন তেমন একটা বাঙালি ছিল না নিউ ইয়র্ক শহরে, তত বাঙালি বসবাস করতো না। এখন যত দিন যাচ্ছে আমাদের কমিউনিটি বড় হচ্ছে, তখন খুব সীমিত বাংলাদেশি বসবাস করতেন। তখন মানুষের এত অর্থ সম্পদ ছিল না আমাদের বাঙালিদের। এখন মাশাআল্লাহ আমাদের বাঙালিদের মধ্যে অনেক ধনবান ব্যক্তি আছেন, অনেক অর্থ সম্পদের মালিক আছেন। তখন কিন্তু এতটা ছিল না। এখন কমিউনিটি দিনে দিনে বড় হচ্ছে এবং আমাদের লোকজনেরও ইন্টারেস্ট বাড়ছে। যখন বাংলাদেশ সোসাইটি, আমি যখন সভাপতি হই, আমাদের বাংলাদেশ সোসাইটির তখন কোনো ভবন ছিল না। আমার পূর্বে যে সভাপতি ছিলেন তাদের ডক্টর হামিদুজ্জামান এন্ড ফখরুল আলম। হামিদুজ্জামান ছিলেন সভাপতি, ফখরুল আলম ছিলেন সাধারণ সম্পাদক। তারা তখন বাংলাদেশ সোসাইটির কোনো অফিসও ছিল না। তারা স্বপ্ন দেখেছিলেন যে একটা ভবন ক্রয় করবেন। তো তারা 25,000 টাকা রেখে যান বাংলাদেশ সোসাইটির অ্যাকাউন্টে। পরবর্তীতে ডক্টর মিয়া এবং রাব্বির পরিষদ একটা ভবন ক্রয় করেন। ক্রয় করার পরে পুরা পরিশোধ করে যেতে পারেন নাই তারা, টাকাটা একটা ডাউন পেমেন্ট দিয়ে গেছিলেন। তখন আমি আসার পরে বা আমার পূর্বে যারা ছিল এরা আমরা ভবনটার সম্পূর্ণরূপে ঋণ মুক্ত করে দেই। এখন তো অন্তত বসার একটা জায়গা আছে, বলতে পারি যে আমরা বড় অর্জন। তারপরে আমি সভাপতি হওয়ার পরে যেমন আমাদের নতুন প্রজন্ম যারা আমাদের বাংলাদেশ থেকে যারা আসা শুরু করলেন, যেমন আমি কম্পিউটার প্রশিক্ষণ, ইংলিশ প্রশিক্ষণ, আমাদের নতুন প্রজন্মের জন্য বাংলা শিখানো আমাদের বাচ্চাদের জন্য, এই প্রোগ্রামগুলি আমি চালু করি এবং
কম্পিউটার প্রশিক্ষণ এবং ইংলিশ প্রশিক্ষণ এটা সিটি কলেজের ইউনিভার্সিটির প্রফেসররা এসে স্যাটারডে সানডে ক্লাস করাতেন এবং এই স্যালারিটা নিউ ইয়র্ক সিটি পে করতো, আমাদের কোনো অর্থ দিতে হতো না। তো এইটা আমি মনে করি ধীরে ধীরে এটা আরও অগ্রগতি হবে এবং সঠিক নেতৃত্ব যদি আসে সোসাইটিতে। এখন আমাদের কমিউনিটিটা কিন্তু ছোট না, আপনি আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন। 4 হতে 5 লক্ষ বাঙালি আমরা নিউ ইয়র্ক শহরে বসবাস করি এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রত্যেকটা, অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় এখন বাংলাদেশি কমিউনিটির একটা অবস্থান আছে। শুধুমাত্র ভয়েস নেই বলে কিংবা একটা প্রতিনিধিত্ব এখনো তৈরি করা যায়নি বলেই কমিউনিটি অনেকটুকু পিছিয়ে আছে। মমতা জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের স্টুডিওতে সে ব্যস্ততম সময়ের মধ্যে থেকে সময় দিয়েছেন। আমরা আশা করছি সামনের দিনগুলোতে এইসব বিষয়ে আপনার সাথে আরো আলোচনা হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। যারা আমেরিকা বাড়ি কেনার পরিকল্পনা করছেন কিংবা এই কাজটি নিয়ে স্বপ্ন দেখছেন, কিন্তু পথ চলাটা অনেক কঠিন তাদের জন্য। কঠিন বলছে এই কারণে, বাড়ির দাম দিনে দিনে এখন অনেক ক্রেতারই হাতের নাগালের বাইরে চলে গেছে। কিন্তু একটা সুখবর আছে। সুখবর হলো, গত 26শে জুন কংগ্রেসে একেবারে বাইপার্টিজান অর্থাৎ রিপাবলিকান ডেমোক্রেট দুটো দল একসাথে মিলে একটা ঐতিহাসিক বিল পাশ হয়েছে। যে বিলটির ফলে দেশের আবাসন সংকট দূর করা যাবে, ঘরের সরবরাহ বাড়ানো যাবে এবং সাধারণ মানুষের জন্য বাড়ি কেনা সহজ করার লক্ষ্যে এই বিলটা আনা হয়েছে। এইটি নিয়ে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্স অর্থাৎ রিয়েলটর্সদের যে সংগঠন এনএআর, তারা বলছে আমেরিকায় বর্তমানে 4.7 মিলিয়ন বাড়ির ঘাটতি আছে। এই আইনটি হলে এটি বাড়ির সরবরাহ বাড়িয়ে দামটা মানুষের নাগালের মধ্যে রাখবে এবং এই নতুন আইনটি এটি বাড়ি নির্মাণে যে আমলাতান্ত্রিক জটিলতা আছে, জোন সংক্রান্ত বাধা আছে, সেগুলো দূর করবে। ফলে অনেকেই যারা প্রথমবার বাড়ি কেনার কথা ভাবছেন, কর্মজীবী পরিবার আছেন, প্রবীণ ভেটেরান আছেন, তাদের জন্য ঋণ পাওয়া অনেক বেশি সহজ হবে। আবাসন খাতের বিশেষজ্ঞরা বলছেন এটি রাতারাতি হয়তো সমস্যার সমাধান করবে না, তবে এটি এই আবাসন সংকট মেটানোর ক্ষেত্রে একটা শক্তিশালী ভূমিকা হিসেবে কাজ করবেন। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন অভিজ্ঞ লাইসেন্স রিয়েল এস্টেট সেলস পারসন মোহাম্মদ আহসান। মোহাম্মদ আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমরা জানি যে একটার কথা আমরা বলছিলাম, এই বিলটা এর মধ্যে এই কংগ্রেসের 2 কক্ষে পাশ হয়ে এটি প্রেসিডেন্টের টেবিলে আছে। প্রেসিডেন্ট আপাতত এটি আটকে রেখেছেন, কিন্তু তিনি স্বাক্ষর না করলেও 10 দিন পর এটি অটোমেটিক স্বাক্ষরিত হয়ে যাবে। এই বিলটা আনলে, মানে পাশ হয়ে গেলে চূড়ান্তভাবে, যারা বাড়ি কেনার কথা ভাবছেন তাদের জীবনে কি প্রভাব পড়বে? আসলে একটা সুন্দর মুহূর্ত এখন রিয়েল এস্টেট নিয়ে কথা বলা। এই বিলটা অনেকেরই অনেক আশার স্বপ্ন অনেকের আরো বেড়ে যাবে। যে জিনিসটা সেটা হলো 2008-এ যে হাউজিং যে ক্রাইসিস আমরা সবাই জানি, সেই ক্রাইসিসে পড়ে ইনভেস্টররা যারা কনস্ট্রাকশন বিল্ড করে, যারা নতুন বাড়ি বিল্ড করে, তারা কিন্তু এই সেক্টরে ওইভাবে ইনভেস্ট করে নেয়, যার জন্য বড় ধরনের একটা ইনভেন্টরি শর্ট আছে। আরো অনেক কারণ আছে, সেটা আমরা তো আরো বলবো একটু পরেই। তো এই বিষয়গুলো মাথায় রেখে এই যে হাউজিং যে ডিমান্ড এবং সাপ্লাই যে একটা গ্যাপ, এই গ্যাপের কারণে যারা বাড়ি কেনার জন্য প্রস্তুত হয়, বাড়ি কেনার জন্য যারা চিন্তা করে, তাদের জন্য একটা বড় ধরনের একটা ফাইটিং হয় বাড়ি কেনার জন্য। তার মানে হলো যে সেলার যখন একটা বাড়ি মার্কেটে নিয়ে আসে, তখন ডিমান্ড এবং সাপ্লাইয়ের গ্যাপের কারণে দেখা যাচ্ছে অনেক সময় বায়াররা অতিরিক্ত দামে, লাইক ম্যাক্সিমাম প্রাইস, অনেক সময় ওভার প্রাইস, অনেক সময় ক্যাশ অফার দিতে হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে মানুষের প্রাইসটা ওভার প্রাইস হচ্ছে। এবং সেই চিন্তা করেই গভর্নমেন্টের 2 দলেরই একটা সুন্দর একটা সমাধানে তারা আসছে। তাদের এই বিলের যেই প্রধান উদ্দেশ্য সেটা হলো যে সাপ্লাইকে বাড়ানো এবং গভর্নমেন্টের যে কারেন্ট যে প্রোগ্রামগুলো, হাউজিং এর যে প্রোগ্রামগুলো আছে, এটাকে আরো ইমপ্রুভ করা, যাতে করে বেশি বায়ার বাড়ি কিনতে পারে এবং মর্টগেজ প্রসেসটা যাতে আরো সুবিধাজনক হয় এবং এইটাতে যাতে যারা বায়ার তারা যাতে খুব অ্যাক্সেসেবল হয় এই প্রসেসে। আর ইনভেন্টরি বাড়ার কারণে যেটা হবে সেটা সাধারণত যখন একটা ব্যালেন্স মার্কেটে থাকবে, তখন বায়াররা সেই দামের দিক থেকেও সুবিধাজনক অবস্থা থাকবে এবং বায়ারদের চয়েসটাও বেশি থাকবে। এখন এই বিলের যে 2টা জিনিস, একটা জিনিস হলো যে সাপ্লাই বাড়ানো। এখন এই সাপ্লাই বাড়াতে গেলে সাপ্লাইটা 2টা জায়গায়, একটা হচ্ছে যারা এক্সিস্টিং হোম ওনার আছে তারা বাড়ি সেল করবে, আর একটা হচ্ছে যে নতুন যে বাড়ি,
নতুন বাড়িগুলা বিল্ডাররা যাতে করে ইজিলি তারা যাতে করে তাদের যে প্রসেস যে পারমিটগুলা খুব দ্রুত পাওয়ার জন্য লোকাল এবং স্টেট গভর্নমেন্টকে এটা নিয়ে কাজ করবে। পাশাপাশি যে জোনিং ল গুলা এটাকে রিফর্ম করা হবে। অনেক সময় দেখা যাচ্ছে কোনো কোনো এরিয়াতে হয়তো সিঙ্গেল ফ্যামিলি জোনিং সেটাকে যাতে একটু সেটাকে যাতে টু ফ্যামিলি করা হয়। তো এই বিষয়গুলো যখন ইজি হবে, বিল্ডাররা খুব ইজিলি বাড়িগুলা তাড়াতাড়ি মার্কেটে বিল্ড করতে পারবে এবং এগুলো মার্কেটে তাড়াতাড়ি সাপ্লাই গুলো আসবে। এখন কথা হলো এইটার যে বিলের যে সুবিধা, এই সুবিধাটা কিন্তু আমরা খুব ওভার নাইটে পাচ্ছি না। এটার জন্য অ্যাটলিস্ট 5 থেকে 10 বছর অথবা অ্যাটলিস্ট 3 বছর সময় লাগবে এই বিলগুলার যেই ইম্প্যাক্ট এগুলা বাস্তবে আমাদের বাস্তবে আমরা সেটা দেখতে পারবো। এখন কথা হলো যে 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 এখন যে বিল্ডারের যে নতুন বাড়িগুলার পাশাপাশি তারা আরেকটা জিনিস, সেটা হলো যে ফ্যাক্টরি যে ম্যানুফ্যাকচারের যে হাউসগুলা, যেমন যেগুলা ফ্যাক্টরিতে বানানো হয়, রেডি হাউস, জাস্ট যে লোকেশনে বাড়ি যারা কিনবে ওই লোকেশনে হয়তো ওটা তারা শুধু ডেলিভারি দিবে। তো এই বাড়িগুলো যখন মার্কেটে নিয়ে আসবে তখন হবে কি আপনার তখন এই ফ্যাক্টরি ওন যে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার যে বাড়িগুলো এগুলার কস্টটা কিন্তু কম পড়বে এবং যদিও কোয়ালিটি এবং সাইজ হয়তো বা ডিফারেন্ট হবে। যেমন আমি কয়েকটা বাড়ি এরকম দেখছিলাম, দেখা যাচ্ছে যে ওগুলোতে ড্রাইভওয়ে নাই, বেসমেন্ট নাই, জাস্ট তারা বাড়িগুলা যেখানে ডেলিভারি হবে সেখানে শুধু জাস্ট নিয়ে আসে। তো এখন হবে কি, তবে এগুলার প্রাইস একটু কম হবে। এখন এতে হবে কি, যারা কম দামে বাড়ি কেনার জন্য যাদের হয়তো বা অনেক ক্যাপাসিটি, যে বাইং ক্যাপাসিটি কম, তারা হয়তো বা এই বাড়িগুলো কিনতে পারবে। এখন আরেকটা বিষয় হলো আপনার এই যে নতুন বাড়িগুলা যে মার্কেটে আসতেছে, মার্কেটে আসার পরে আপনার যে ইম্প্যাক্ট মার্কেটে হলে তখন সাপ্লাই বেশি হবে। সাপ্লাই বেশি হলে আমরা যখন রুট লেভেলে কাজ করি, রুট লেভেল মিনস হলো যে বাইং এবং সেলিং, এটা গভর্নমেন্টের পলিসি, ফাইন্যান্স, ব্যাংক যারা বিহাইন্ড দ্য সিনে কাজ করে, আর আমরা কাজ করি একেবারে ফিল্ডে সরাসরি বায়ার এবং সেলারদের সাথে। তো এখন যেটা গত কয়েক বছর ধরেই যে জিনিসটা, সেটা হলো যে মার্কেটে যখন একটা বাড়ি মার্কেটে আসে, অতিরিক্ত বায়ারের কারণে দেখা যাচ্ছে যে সেখানে অনেক সময় ওভার প্রাইসিং এ বিট করতে হইতো এবং অনেক সময় দেখা যেত কি যারা বায়ার তাদেরকে তাদের কোনো ধরনের কন্ডিশন তারা সেলার অ্যাকসেপ্ট করতো না, যেমন ধরেন হোম ইন্সপেকশন। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় একটা বাড়িতে অনেক ধরনের ডিফেক্ট থাকতে পারে, বায়ারদের তারা শুধু বাড়ি কেনার জন্যই সেই বিষয়গুলো ওয়েট করতে হতো। কিন্তু এখন যেহেতু ব্যালেন্স মার্কেট হওয়ার কারণে সেলারদের যে ডমিনেট যে একটা ভাব, সেই তারা যে মার্কেটটাকে ডমিনেট করতো সেটা আর এখন থাকতেছে না। এখন একটা ব্যালেন্স হওয়াতে বায়ারদের চয়েস বেড়ে যাবে এবং বায়াররা যেটা তার জন্য সুবিধাজনক হবে এবং সেটাই তারা নিতে পারবে। তাদের যে কন্ডিশন গুলা হোম ইন্সপেকশন করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড দেখা যাবে যে অনেকে হয়তো বা ক্লোজিং এর যে কস্ট থাকে অনেক সময় সেলার কনসেশন সেটাকে ইউজ করতে পারবে। আগে হয়তো বা সেলারদের অনেক চয়েস থাকার কারণে তারা এই সুবিধাগুলোকে তারা ইগনোর করতো। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনার এই যে এখন আগামীতে আপনার যে প্রসেস, যে ফাইন্যান্সের যে প্রসেস, যেমন ধরেন আপনার দেখা যাচ্ছে যে বড় বড় অনেক ল্যান্ডার আছে, তারা কি করতো যে বাড়ির যে বাড়িগুলার দাম কম, হয়তো বা লোন অ্যামাউন্ট কম, তারা কিন্তু ওই লোন অ্যাপ্লিকেশন গুলা নিত না। এর কারণে অনেকে দেখা যাচ্ছে যে বিলো $100,000 যে বাড়িগুলা, সেই বাড়িগুলো তারা ফাইন্যান্স করতে পারতো না। কিন্তু এখন দেখা যাবে যে ছোট গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ইনসেন্টিভ তারা গ্র্যান্ট দিবে, যার কারণে ব্যাংক গুলাও যাতে করে এই ছোট লোন গুলাও তারা যাতে লোনের অ্যাপ্লিকেশন গুলা তারা যাতে অ্যাকসেপ্ট করে সেটার মনিটরিং থাকবে এবং সেই ক্ষেত্রে তারা ইন্টারেস্ট ফিল করবে। এখন অন্যান্য ব্যাংকের সাথে কম্পিটিশন করার কারণে তারা নিজেরাও এই ছোট লোন গুলা নেওয়ার জন্য তারা অতি আগ্রহ নিয়ে থাকবে। আর আরেকটা এখন আমরা এই বিলের কারণে আমরা যে অনেকেই হয়তো মনে করতে পারে যে বাড়ির দাম মনে হয় যে একেবারে কমে যাবে, আসলে বিষয়টা সেরকম না। এখানে এই বিলটার কাজ কিন্তু বাড়ির দাম কমানো না এবং আপনার মর্টগেজ ইন্টারেস্টের সরবরাহ বাড়ানোটা হলো
অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাড়ির সংখ্যা বাড়বে সামনের দিনগুলোতে। কিন্তু যে বিষয়টি চলে আসছে মাহমুদ হাসান, সেটি হলো যে আমরা বলছিলাম যে প্রায় 4.7 মিলিয়ন বাড়ির সংকট আছে, অর্থাৎ 47 লাখ বাড়ির এখন পর্যন্ত সংকট আছে বলে আপনাদের ন্যাশনাল অ্যাসোসিয়েশন বলছে। কেন এই সংকটটা তৈরি হলো কেন, কিংবা এই সংকট থেকে আগামী এই বিলের প্রভাব তো হয়তো 5 বছর 10 বছরে পাবো, কিন্তু এই সংকট থেকে সামনের দিনে কোনো আশার বাণী আছে? আম, এখন এই সংকট থেকে আমাদের এই সংকট একটা হলো যে এই সংকটটা কেন। হুম। সংকটটা দুইটা কারণ। একটা কারণ যেটা আমি প্রথমে বলছিলাম যে 2008 সালে যে হাউজিং ক্রাইসিস, সেখানে সেটার কারণে এই নেগেটিভ ইম্প্যাক্টের কারণে বিল্ডাররা কিন্তু ওইভাবে বাড়ি বিল্ড করে নাই, যার কারণে একটা ইনভেন্টরি শর্ট। আরেকটা বিষয় হলো, আপনি একটু খেয়াল করবেন 2000 কোভিডের সময় 2020 এবং 2021 ওই সময়তে যখন ইন্টারেস্ট রেটটা কমে যাওয়ার কারণে অনেক সময় অনেকে, আমি নিজেও দেখছি, অনেকে বিলো 3% ইন্টারেস্ট রেটে সে মর্টগেজটা 30 ইয়ার্স সেটা লক করছিল। তো এই যে যারা 3%, 4%, বিলো 3% যারা বাড়ি ওন করে, আমার একটা জরিপ আমি যা দেখলাম সেটা হলো যে অ্যাবাউট 20% হোম ওনার তারা কিন্তু বিলো 3%, 3% ইন্টারেস্ট রেট, তারা কিন্তু 30%, তো 30 ইয়ার্স এর জন্য তারা মর্টগেজটা রেট লক করে বসে আছে। আর বিলো 4% যেটা আছে সেটা অ্যাবাউট 31% হোম ওনার তারা বিলো 4% ইন্টারেস্ট রেট আছে। এখন সমস্যা হলো, এরা এরা যখন এই লো ইন্টারেস্ট রেটে তারা যখন বসে আছে, এখন তারা যখন এই বাড়িটা যারা সেল করে অন্য কোনো জায়গায় তারা রিলোকেট হবে, তাদের যেটা বড় সমস্যা তারা হচ্ছে যে তারা কারেন্ট যে ইন্টারেস্ট রেট, এই রেটটা তারা পাচ্ছে না, যার কারণে বিশাল একটা অ্যামাউন্টের বাড়ি মার্কেটে, আই মিন বাড়ির হোম ওনাররা তারা এই বাড়িগুলা নিয়ে ইকুইটি নিয়ে বসে আছে, তারা রিলোকেট হতে পারছে না। এখন এইটার সমাধান হয়তো আগামীতে কোনোভাবে গভর্নমেন্ট হয়তো সেটা চিন্তা করবে, কারণ এইটা একটা বড় সমস্যা। এবং এই 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 লোকগুলা, এই যারা বাড়ি রিলোকেট হচ্ছে, অনেক সময় তারা যখন বাড়ি কিনছিল দেখা গেছে তাদের হয়তো ছোট বাচ্চা ছিল। এখন 2020 থেকে 2000, এখন যে টাইম, এই টাইমের মধ্যে তাদের দেখা যাচ্ছে যে তার ফ্যামিলি মেম্বার বড় হয়ে গেছে, তাদের একটা বড় বাড়ি দরকার। আবার অনেকে দেখা গেছে যে হয়তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের একটা ছোট বাসা দরকার। এখন এই যে তারা একটা লক অবস্থায় আছে, এই লকের কারণে আপনার সাপ্লাইয়ের একটা বড় ধরনের একটা ঘাটতি দেখা গেছে। হয়তো ভবিষ্যতে যদি এফোর্ডেবল মর্টগেজের সেই ব্যবস্থা হয়, যেমন ধরেন আপনি যেই ইন্টারেস্ট রেটে আছেন, আপনি যদি আরেকটা বাড়ি কিনেন, সেম ইন্টারেস্ট রেটে যদি আপনি পরবর্তীতে আরেকটা বাড়ি আপনি কিনতে পারেন, তাহলে কিন্তু ইজিলি এই বাড়িগুলো কিন্তু মার্কেটে চলে আসবে। তবে হয়তো অদূর ভবিষ্যতে এই ব্যাপারে সরকার হয়তো কোনো একটা ব্যবস্থা করবে, আমি আশা করি, হয়তো বা সেটা হলে আরো সুবিধাজনক অবস্থা হবে। আর আপনার যে যেটা আরেকটা কোশ্চেন, সেটা হলো যে এই ভবিষ্যতে কিরকম হতে পারে মার্কেটটা। ভবিষ্যতে আপনার এই যে ইনভেন্টরি হয়তো ওভার দ্য টাইম 5 বছর 10 বছর পরে যখন আপনার ইনভেন্টরিটা বাড়বে, আপনার এই যে গভর্নমেন্টের যে এক্সিস্টিং যে হাউজিং যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলোকে আরো ইজিয়ার করবে, এটাকে মডিফাই করার কারণে, এবং গ্র্যান্ট হয়তো দিবে, বিভিন্ন ধরনের গ্র্যান্ট দেওয়ার কারণে হয়তো দেখা যায় আপনি ক্লোজিং কস্ট, ফাইন্যান্সিয়াল যে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের ফান্ড গুলো আপনি দেখতে পারবেন লোকাল এবং স্টেট গভর্নমেন্টে। সেটার কারণে দেখা যাচ্ছে যে আরো বেশি বায়ার, মানে আরো দেখা যাবে যে আপনার বা যারা বাড়ি কেনার চিন্তা করতেছে, তারা তো বাড়ি কেনার সম্ভবত তারা কিন্তু ইজিলি মার্কেটে ইজি অ্যাক্সেসেবল হবে। ওকে, খুব চমৎকার করে আপনি বলছিলেন যে আশার জায়গাগুলো দেখিয়ে দিচ্ছিলেন। আপনার কাছে শেষ যে প্রশ্নটি করতে চাই সেটি হলো, কেউ একজন হয়তো আপনার কথা প্রসঙ্গে আপনি বলছিলেন কেউ একজন রিলোকেট হওয়ার কথা ভাবছেন, তার একটি বাড়ি আছে, তিনি কি শুরুতে এই বাড়িটি বিক্রি করবেন, নাকি যে জায়গায় তিনি যেতে চান সেই বাড়িটি আগে কিনবেন? কোনটি তিনি আগে করবেন? খুব সুন্দর প্রশ্ন। এটা আসলে এরকম একটা সিচুয়েশনে আমরা প্রায় আমাদের হয়তো বা অনেক ক্লায়েন্টের এই ধরনের সিচুয়েশন থাকে। হয়তো দেখা যাচ্ছে যে কোনো ক্লায়েন্ট নিউ ইয়র্ক সিটিতে একটা বাড়ি ওন করে, তো উনি হয়তো বা বাফলোতে মুভ হতেছে। তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করি? সেই ক্ষেত্রে এটার আসলে এই সমস্যাটা, এই সমাধানটা হবে যার ইন্ডিভিজুয়াল এক একজনের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এবং ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির উপরে। এখন ধরেন আপনি যদি একটা বাড়ি ওন করেন, নিশ্চয়ই ওখানে আপনার ইকুইটি আছে, এই ইকুইটিটা আপনি আরেকটা বাড়িতে আপনি ইউজ করবেন। এখন যদি আপনি আগে বাড়িটা বিক্রি করেন,
তাহলে হবে কি, আগে বাড়িটা বিক্রি করলে আপনি ইজিলি সময় নিয়ে বাড়িটা আপনি বিক্রি করতে পারলেন। আবার সেক্ষেত্রে তখন দেখা যাবে যে আপনি যে বাড়িটা পরবর্তীতে কিনবেন সেখানে আপনাকে দেখা যাবে যে আপনাকে হয়তো বাসা ভাড়া নিতে হতে পারে। অথবা আপনি যদি যে বাড়ি আছেন এই বাড়ি থাকা অবস্থায় যদি আপনি আরেকটা বাড়ি কিনতে যান, সেখানে দুই ধরনের আছে। আপনি হয়তো সেকেন্ড হোম কিনতে পারেন, অথবা ইনভেস্টমেন্ট প্রপার্টি করতে পারেন। জি জি, সেক্ষেত্রে অসুবিধাটা হলো তখন হয়তো দেখা যাবে যে আপনাকে দুইটা মর্টগেজ একসাথে চালাতে হবে। তো এটা আবার একটু ফাইন্যান্সিয়ালি আপনার জন্য একটু রিস্কি হবে। তো সেক্ষেত্রে তৃতীয় আরেকটা অপশন আছে, সেটা হলো আপনি যে বাড়িতে থাকেন, ধরেন আপনি এখন নিয়ার সিটিতে একটা বাড়ি ওন করেন, এখন আপনি এই বাড়িটা বিক্রি করে এটার যে ইকুইটি এবং ফান্ড আছে এটা নিয়ে আপনি আরেকটা বাড়ি কিনবেন। তো সেই ক্ষেত্রে আপনি ওই বাড়িটা মার্কেটে দিতে পারেন। মার্কেটে দিয়ে যখনই আপনি কোনো কন্ট্রাক্ট আপনি অ্যাকসেপ্ট করবেন, হয়তো সেখানে আপনি কন্ডিশন অ্যাড করতে পারেন। এক, সেটা হবে যে পোস্ট অকুপেন্সি। তার মানে হলো আপনার বাড়িটা বিক্রি হওয়ার পরেও যে বায়ারের কাছে আপনি বাড়িটা বিক্রি করতেছেন, বায়ারের কাছ থেকে আপনি এজ এ রেন্টাল হিসাবে আপনি বাড়িতে হয়তো 1 মাস 2 মাসের একটা টাইম নিয়ে আপনি জমা নিয়ে ওখানে অতিরিক্ত থাকলেন, বা যেটা আপনি আর যেখানে রিলোকেট হবেন সেখানে বাড়ির লোনের জন্য প্রসেস করতে পারেন, সেটা একটা। আরেকটা বিষয় হলো, আপনি যখন একটা অফার অ্যাকসেপ্ট করলেন আপনি যে বাড়িটা সেল করতেছেন, সেখানে যদি আপনি কন্টিনজেন্সি দেন যে আপনি আরেকটা বাড়ি দেখতেছেন, যদি ওই বাড়িটা আপনি কন্ট্রাক্টে যান, তাহলে আপনি আপনার এক্সিস্টিং সেলার বায়ারের কাছে আপনি বাড়িটা বিক্রি করবেন, সেটা একটা। আরেকটা অপশন হলো যে আপনি যখন একটা বাড়িতে আপনি সেল করতেছেন, কোনো অফার আপনি অ্যাকসেপ্ট করলেন, এটা আপনার যে বায়ার সে লোনের প্রসেসে আছে, বাই দ্য টাইম আপনি হয়তো যেখানে রিলোকেট হবেন সেখানে বা আপনি বাড়ি মার্কেটে দেখতে পারেন। যখন আপনি কোনো বাড়িতে অফার দিবেন, সে বাড়িতে আপনি কন্টিনজেন্সি ইউজ করতে পারেন যে আমি আমার একটা বাড়ি নিউ সিটিতে এই অ্যাড্রেসে একটা বাড়ি আমি বিক্রি করতেছি, এই বাড়িটা যদি বিক্রি হয়, ক্লোজিং হয়, তাহলে আমি তোমার বাড়িটা কিনবো। সেটা সম্ভব, সেটা মাল্টিপল ট্রানজাকশন আমি নিজেও করছি। তো সেই ক্ষেত্রে তাহলে সিকিউরিটিটা কি? সেক্ষেত্রে সুবিধা হলো আপনি যখন যে বাড়িটা বিক্রি করতেছেন সেই বাড়ি বিক্রি হলে আপনি যে বাড়ি কিনবেন ওই বাড়িটাতে আপনি ফাইন্যান্স কমপ্লিট করবেন। এখন যদি কোনো কারণে আপনার বাড়ি বিক্রি হলো না, তাহলে কিন্তু আপনার এখানে সেফটি থাকে। সেফটিটা হলো, যেহেতু আপনি কন্টিনজেন্সি দিয়েছেন, আপনার কোনো কারণে আপনার যে বাড়ি সেল করতেছেন সেটা যদি ফেল হলে আপনি যে বাড়ি কিনতেছেন সেখান থেকে আপনি কন্ট্রাক্ট থেকে বের হয়ে যেতে পারবেন, বিকজ অফ আপনি সেখানে কন্টিনজেন্সি দেওয়ার কারণে যে আপনি ওই বাড়িটা সেল হয় নাই, যার কারণে আপনি নতুন বাড়ি কিনতে পারতেছেন না। সো দেয়ার আর মেনি ওয়েজ। তা আপনি যখন এই ধরনের সিচুয়েশন পড়বেন, ডেফিনেটলি আপনি আপনার যে এজেন্টের সাথে এটা একটা টিম ওয়ার্ক। আপনার যে বাড়ি সেল করতেছেন সেটার বায়ার এজেন্ট, সেলার এজেন্ট, অ্যাটর্নি, আপনার নতুন বাড়ির যে সেলার অ্যাটর্নি, একটা টিম ওয়ার্কের মাধ্যমে ইজ পসিবল। এবং এমনও হয় আপনি সেম ডেতে ক্লোজ করতে পারেন। অনেক অপশন আছে। আপনি অলওয়েজ ইউ ক্যান আস্ক এনি রিয়েল এস্টেট এজেন্ট, দেয়ার ইজ অলওয়েজ সলিউশন। অনেক ধন্যবাদ। অনেকগুলো অপশনের কথা আপনি বলেছেন এবং দর্শকদেরকে খুব স্পষ্ট করেই একটা ধারণা দিয়েছেন। নতুন যে হাউজিং বিলটি পাশ হতে যাচ্ছে, এটি হলে দীর্ঘমেয়াদে কি সুবিধা পাওয়া যাবে, স্বল্প মেয়াদে বাড়ির সংকট কিভাবে কাটানো যাবে, এবং রিলোকেট যারা হবেন তাদের জন্য চমৎকার কিছু অপশন আপনি তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ মোহাম্মদ আহসান। আপনার সাথে কথা বলে আমাদের দর্শকরা নিঃসন্দেহে সমৃদ্ধ হয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে আজকের দি ভিউজ অনুষ্ঠান। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।